সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারতের কাছে আবারও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণে সম্মত দুই দেশ। জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ এবং সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। বহাল থাকল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কার্যক্রমের নিষেধাজ্ঞা। বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির তাগাদা। সংঘাত পুরোপুরি থামাতে শুক্রবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাঝে সংঘর্ষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ জরুরি বিভাগের সেবা, রোগীদের ভোগান্তি। আক্রান্ত আর জনমনে শঙ্কা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রীর। আইসিডিডিআরবিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি নেমে যাবে 4% নিচে। রিপোর্ট বিশ্বব্যাংকের। বেড়েছে দারিদ্র্যের হার। যুদ্ধের কারণে আরও ঝুঁকিতে আর্থিক স্থিতিশীলতা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। বিসিবির স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন। ক্রিকেট অপারেশনস নিয়ে নতুন পরিকল্পনা তামিমের। ক্রিকেটারদের সবার বেতন বাড়ানোর ঘোষণা। তো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। ভারতের কাছে আবারও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ডক্টর খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ দেন। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষই সম্মত হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপনের পর সর্বসম্মত কণ্ঠ ভোটে এটি পাশ হয়। ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা, অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। আর নিষিদ্ধ হলে অনলাইন, অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো যাবে না প্রচারণা। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করলে আনা হবে শাস্তির আওতায়। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কিছুটা সংশোধিত হয়ে সেই অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে সবার কণ্ঠভোটে পাশ হয় এই আইনটি। এর ফলে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ অন্য কোনো দল বা সংগঠন। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। নিষিদ্ধ দল সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা
ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এদিকে সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আগামী 6 মাসের মধ্যে 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই সুরক্ষা এবং দায় নির্ধারণ বিল 2026 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদে এই সুরক্ষা বিলটি আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠ ভোটে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। এছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026ও পাশ হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুযোগ হারাবেন। আওয়ামী লীগ সরকার এই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে। মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের আওতায় আনা হলে তাও দলীয় কমিশনে পরিণত হবে বলে মন্তব্য তার। পরে এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দিয়েছিলেন। সরকার তা পুনর্গঠন করেছে। সংসদের বৈঠক বৃহস্পতিবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। মাননীয় স্পিকার, এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো? মাননীয় স্পিকার, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। এবারে ইরান প্রসঙ্গ। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে সমঝোতা, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরান যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদেই চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা।
পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের জনগণ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনও তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। সবাই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কারো সাথে কথা বলতে হচ্ছে যাদের বিশ্বাস করা যায় না। তারা বিভিন্ন দেশের সাথে একই অপকর্ম বারবার করেছে। ইরানের শাসকদের প্রতি সমর্থন জানান নাগরিকরা। সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে চলে স্লোগান, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু কম্প্রোমাইজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অন্যদিকে ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে বুধবার এক পোস্টে তিনি বলেন, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন। ইরানে মার্কিন হামলার কারণে সৃষ্ট পারমাণবিক ধ্বংসাবশেষ মাটির গভীর থেকে সরিয়ে ফেলতে তাদের সহায়তা করা হবে বলেও জানান ট্রাম্প। বলেন, শুল্ক এবং নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারেও আলোচনা হবে। এরপর আরেকটি পোস্টে বলেন, কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের উপর অবিলম্বে 50% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানেরও দাবি জানায় তারা। এছাড়া যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন, তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ উদ্যোগে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বলে দাবি বেইজিংয়ের। অন্যদিকে সব পক্ষকে এই চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে তুরস্ক। আর যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে নিলেও লেবাননকেও এই চুক্তির আওতায় আনার দাবি স্পেনের। বৈরুতকে বাদ দিয়ে যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মনে করে দেশটি। এর আগে যুদ্ধবিরতিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, ভারত, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। স্বাগত বার্তা দিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। গতকাল বিভিন্ন পক্ষের কঠোর বক্তব্যে বিশ্বজুড়ে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির খবর আমরা স্বস্তির সাথে গ্রহণ করছি। গতকালের যুদ্ধবিরতির খবর অবশ্যই ইতিবাচক, তবে লেবাননকে ছাড়া কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পাশাপাশি শান্তি ও আন্তর্জাতিক আইন ভিত্তিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান। মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করতে হবে মার্কিন সেনাদের। ইরানের উপর থেকে তুলে নিতে হবে সকল নিষেধাজ্ঞা। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি সহ এমন মোট 10টি কঠিন শর্ত দিয়েছে তেহরান। তাদের দেয়া এই 10 দফাকে এই আলোচনার মূল ভিত্তি হিসেবে মেনে নিয়েছে ওয়াশিংটন। আর এসব শর্ত নিয়ে দর কষাকষির জন্য 10 এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। যুক্তরাষ্ট্রের 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল। উল্টো ওয়াশিংটনের দিকে ছুড়ে দিয়েছিল 10 দফার কড়া শর্ত। শুরুতে হোয়াইট হাউস পাত্তা না দিলেও শেষ পর্যন্ত সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 10 দফাকেই আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র।
মাঝখান থেকে বাজিমাত করেছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির পর শুরু হচ্ছে আসল স্নায়ুযুদ্ধ। আগামী শুক্রবার ইসলামাবাদে বসছে দুই চিরশত্রুর হাই প্রোফাইল বৈঠক। কিন্তু কি আছে দর কষাকষির ভিত্তি এই 10 দফায়? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে রূপরেখা প্রকাশ করেছে তাতে স্পষ্ট মধ্যপ্রাচ্যের হ্রাস নিজেদের হাতেই রাখতে চায় তেহরান। সবচেয়ে বড় শর্ত হরমুজ প্রণালী, এর নিয়ন্ত্রণ এবং যাতায়াত প্রোটোকল থাকবে সম্পূর্ণ ইরানের সামরিক বাহিনীর হাতে, যা তেহরানকে ওই অঞ্চলে ভূ রাজনৈতিক ক্ষমতা দেবে। এখানেই শেষ নয়, ইরানের মিত্রদের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন দাবিও জুড়ে দেওয়া হয়েছে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অতীত সিদ্ধান্তগুলো বাতিলের শর্ত দিয়েছে ইরান। বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দিতে হবে বিনা শর্তে। আর এই পুরো 10 দফা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন বা গ্যারান্টির শর্তও দিয়েছে তেহরান। তেহরানের বার্তা স্পষ্ট, আমেরিকাকে তারা এক বিন্দুও বিশ্বাস করে না। তাই 16 আনা দাবি আদায় না হওয়া পর্যন্ত যুদ্ধের পথ ছাড়বে না তারা। মার্কিন গণমাধ্যম CNN দাবি করেছে ট্রাম্প নাকি ইরানের 10 দফায় মেনে নিয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ফ্রড বলে উড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফলে সমীকরণ দাঁড়িয়েছে অদ্ভুত। দুই পক্ষই যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মতো করে জয় দাবি করছে। এখন দেখার বিষয় 14 দিন পর ইসলামাবাদ থেকে শান্তির সাদা কবুতর ওড়ে নাকি নতুন করে বেজে ওঠে যুদ্ধের দামামা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইরানে যুদ্ধবিরতির পর গত 1 মাসের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র 10 মিনিটে লেবাননের 100টি স্থাপনা লক্ষ্য করে চলে হামলা। টার্গেট করা হয় রাজধানী বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা। এখনও নিশ্চিত হওয়া না গেলেও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েল। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে। এদিকে লেবাননের গণমাধ্যমের দেয়া তথ্য মতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 8 জনের, গুরুতর আহত কমপক্ষে 22 জন। ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে তাহলে অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে ইরান। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়েই দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে যুদ্ধবিরতির পরও ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে উপসাগরীয় দেশগুলো। কুয়েতের সেনাবাহিনীর অভিযোগ, বুধবার তেহরানের ড্রোন হামলার টার্গেট হয়েছে তাদের জরুরি তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগার। IRGC-র ছোড়া ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সফলভাবে প্রতিহতের দাবি করেছে কাতার। একাধিক ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরবও। এছাড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে আরব আমিরাত, বাহরাইন। অন্যদিকে হামলায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার। আবারও ইরান প্রসঙ্গ, যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার সংখ্যায় এখনও পুরো দমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তা সংখ্যা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিতে আটকা 3000-এরও বেশি জাহাজ। এদিকে ইরানের যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত এবং অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই বড় পতন দেখা গেছে। তবে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ক্রমেই বাড়ছে গাড়ির সারি। ফলে পাম্প সংলগ্ন রাস্তাগুলোতেও বাড়ছে যানজট। আর এতে দীর্ঘ সময় রাস্তায় বসে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। অন্যদিকে 4-5 ঘন্টার অপেক্ষায় সীমাহীন ভোগান্তিতে জ্বালানি সংগ্রহে আসা মানুষ। সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে গাড়ি এবং মোটরসাইকেলের লম্বা লাইন এবং এর ফলে রাস্তায় যানজট নতুন নয়, তবে ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে এই সংকট। রাজধানীর রমনার এই পেট্রোল পাম্পটিতে ভোর 3টা থেকে শুরু হয়েছে তেলের লাইন।
পাম্পের প্রবেশ মুখ থেকে লাইন চলে গেছে শিল্পকলা, ফরেন সার্ভিস একাডেমি এবং প্রেস ক্লাবের সামনে পর্যন্ত। লম্বা এমন লাইনে দাঁড়িয়ে তেল নিতে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে। প্রেস ক্লাবের সামনে থেকে সিরিয়ালে দাঁড়াইছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। আমি 4টা পাম্প ঘুরে পাম্পে আসছি, 2.5 ঘন্টা হয়েছে। মনে হচ্ছে আমরা রিলিফের জন্য দাঁড়াইছি। পুরো রাস্তা ব্লক, যা যাচ্ছে না, এই আর কি। আসার পরে 1500 টাকার তেল দিচ্ছে। 1500 টাকার তেলে আমার কি হবে? 10টা সাবান লাইন দিয়েছি, এখন বাজে 2টা। গলিটা হলো সরু গলি, তো এই কারণে আমাদের বাইক এবং এক সাইডে প্রাইভেট কারের কারণে পুরো জ্যাম লেগে গেছে। মোটরসাইকেল এবং গাড়ির লম্বা লাইনের কারণে তীব্র যানজটে স্থবির পুরো এলাকা। দীর্ঘ যানজটে বসে অবশেষে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকে। যানবাহনের এই সারি সামলাতেও হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। আমরা তো সকাল 6:30 আসছি আর কি। আচ্ছা, দেখি গাড়ি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, ওই কাঁঠাল পর্যন্ত চলে গেছে। তো সবারই একটি কথা, তেল লাগবে, তেল। তো আমরা যতটুকু পারছি রাস্তাটাকে ফ্রি রাখার চেষ্টা করতেছি। আমি অলরেডি 15 মিনিট ধরে হাইটটা সেই আপনার শাহবাগের পরের সিগন্যাল থেকে আমি হাইটে পর্যন্ত চলে আসছি। পুরোটা রোড জ্যাম, ওই সিগন্যালে আপনার অ্যাম্বুলেন্স পর্যন্ত আছে। আধা ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম সিগন্যালের ওই পাশটায়, পরে সিএনজি ছেড়ে দিয়ে চলে এসেছি, হেঁটে যাচ্ছি। তেলের সমস্যার জন্য প্রতিটা গাড়ি যেতে পারছে না। তো এই ফিলিং স্টেশনও দেখলাম, ওইদিকে দেখলাম ওই যে আরামবাগের এখানে একটা ফিলিং স্টেশন, ওখানেও সেম অবস্থা। পেট্রোল পাম্প সংলগ্ন সড়কগুলোতে এতদিন কিছুটা জটলা থাকলেও বুধবার সকাল থেকেই দেখা যায় তীব্র যানজট। কিছু পেট্রোল পাম্প বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করছে। দ্রুতই এই সংকট নিরসন হোক, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জরুরি জ্বালানি চাহিদা পূরণে আলাদাভাবে 3 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সংসদ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 3টি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। 3টি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে করা হয় এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো অনুমোদন করে। এছাড়াও টিকাদান কর্মসূচি ইপিআইয়ের আওতায় মাঠ পর্যায়ে ভ্যাকসিন নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে ক্রয়ের পদ্ধতিতে নীতিগত প্রস্তাব অনুমোদন হয়। ওষুধ পরিবর্তন করে দেওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে বিকাল থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। এই দৃশ্য দেশের সবচেয়ে ব্যস্ত হাসপাতালের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ঢাকা মেডিকেলের চিকিৎসক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যার কিছুক্ষণ আগের এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দফায় দফায়। সংঘর্ষ থামাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা গেটের ভেতরে এবং বাইরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, বোটানি বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাকে প্রেসক্রাইব করা ওষুধ আশেপাশের ফার্মেসিতে না পেয়ে তা পরিবর্তন করে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু চিকিৎসক সম্মত না হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে রূপ নেয় সংঘর্ষে। দায়িত্বরত যে ডাক্তার ছিল, যে তাকে প্রেসক্রিপশন দিয়েছে, তাকে এসে বলে যে স্যার আমাকে ক্যান্ডলি এটা চেঞ্জ করে দেন, আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না, আমার অবস্থাটা খারাপ, আমার জন্য স্যার কী করবেন, আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। এই কথা বলার পরে সম্ভবত 3 থেকে 4 জন ডাক্তার তাকে এক্সরে রুমের মধ্যে নিয়ে গিয়ে তাকে রীতিমতো মারধর করে। আমাদের 2 গ্রুপ আলাদা করে 2 গ্রুপের উপর অ্যাটাক করে, সিনিয়র ভাইদের উপর অ্যাটাক করে, আনসারদের দিয়ে আমাদের উপর অ্যাটাক করে, চাকু দিয়ে ওরা আঘাত করছে, গলা কেটে দিয়েছে, এই জায়গাতে ওরা ছুরি মারছে। কেন? আমরা কি সরকারের টাকা দিয়ে ওরা চিকিৎসা দেয় না? ফ্রি চিকিৎসা নিচ্ছে আমরা, আমাদের ট্যাক্সের টাকা দিত। কিসের বাহাদুরি দেখায় ওরা? ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের অভিযোগ, পীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নিতে এসে বিশৃঙ্খলা করে। একই ধারাবাহিকতায় হেনস্থা করা হয়েছে চিকিৎসকদের। এই ঘটনার যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া হলে জরুরি বিভাগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আমার রোগী যেটা প্রায়োরিটি দেওয়া দরকার এটা আমাদের ডাক্তার বুঝবে, উনি দিবে। কোন ওষুধ দরকার, কোনটা দেওয়া দরকার না, সেটা ডাক্তার ভালো বুঝবে। ওনারা কেন এসে গলাবাজি করবে? গলাবাজি তো করে করে তারপরে এসে মারধরও করে। কেন ফার্মেসিতে ওষুধটা সরবরাহ ছিল না এই বলে তারা আমাদের ডাক্তারকে হাত তোলা শুরু করে, যে কি ওষুধ কোম্পানির দালাল ভাই হাত তোলা শুরু করে। নতুন করে আবার সবাই ধরে আক্রমণ করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তারা যদি এখান থেকে চলে যায়, এই পরিস্থিতি সাময়িক সময়ের জন্য হবে, ঠান্ডা হবে।
এদিকে ঢাকা মেডিকেলে সংঘর্ষের ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকেই বাধ্য হন অন্য হাসপাতালে যেতে। আমি তো চিকিৎসা নেওয়ার জন্য আসে অপেক্ষা করে বসে আছি, কিন্তু এ যাবৎ পর্যন্ত তো কোনো খোলে নাই, যাইতে পারতেছি না। অনেক সমস্যা, আমার বাচ্চা অসুস্থ, এর বলে যাই পাইতেছি না, সমস্যা না, 2 ঘন্টা ধরে ঘুরতেছি। রাত 8টার পর জরুরি বিভাগের মেইন গেট না খুললেও বিকল্প পথে চিকিৎসা দেয়া শুরু হয়। সেই সাথে 2 প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে আলোচনার পর সরিয়ে নিয়ে যান শিক্ষার্থীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জনমনে। মহাখালী সংক্রামক ব্যাধি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। তাদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরের র্যাশ আর চুলকানির পাশাপাশি সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের জটিলতা এবং ডায়রিয়ায় ভুগছে রোগীরা, যাদের প্রায় সবাই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1248 জন। দেশের 56 জেলায় ছড়িয়েছে হাম। প্রতিদিনই রোগী বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। তীব্র জ্বর, র্যাশ, চুলকানি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছে শিশুরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি সংক্রামক ব্যাধি হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে চাপ। হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর নিউমোনিয়ায় জটিলতা বাড়ছে, এটি বাড়াচ্ছে মৃত্যু হার। উদ্বিগ্ন অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। সর্দি কাশি আছে, জ্বর আছে, এরপর আপনার এখন আবার কালকে থেকে একটু হালকা পাতলা পায়খানা করে। জ্বর, ঠান্ডা, সর্দি আছে, হেতে রাইস মানে হাম রোগ ধরা খাইছে। আওতালা আসছিলাম, প্রথমে ওইখানে সিট না থাকায় আমাদের এখানে রেফার করা হয়েছে। 105 জ্বর ছিল, তো তখন হয়তো বুঝতে পারিনি যে হাম রোগ হবে বা কিছু। তারপর আস্তে আস্তে আর কি ওর শরীরে র্যাশ ওঠা শুরু করলো। এদিকে হামজনিত নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহার বাড়ছে বাবল সিপ্যাপ থেরাপির। দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিয়েছে আইসিডিডিআরবি। বাবল সিপ্যাপের উদ্ভাবক জুবায়ের চিশতি জানান, এই থেরাপিতে শিশুর মৃত্যুহার কমবে 70%। WHO স্ট্যান্ডার্ড যে অক্সিজেন, সেটাতে দেখা গেছে প্রতি 100টা বাচ্চার মধ্যে 24টা বাচ্চার তার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। সেখানে এটার মাধ্যমে প্রতি 100টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। মানে হলো ওইখানে 24টা লাগে, এখানে 6টা লাগে, মানে 4 ভাগের 1 ভাগ। এই জন্যই আমরা বলি যে এটা প্রায় 75% থেকে 80% মর্টালিটিও কমা এবং 75% থেকে 80% ইউজ অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে হলো ইউজ অফ আইসিইউ কমায় দেয়। নিউমোনিয়ার চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে বাবল সিপ্যাপের ব্যবহার করা হয়। সাশ্রয়ী এই থেরাপিতে প্রায় 95% শিশুই সুস্থ হয়ে ওঠে। নিউমোনিয়া জনিত যে কোনো শ্বাসকষ্টেই এটাতে দেয়া যাবে, যেখানে বাচ্চার বয়স 1 মাস থেকে 5 বছরের মধ্যে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। হামের সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চললেও মন্ত্রী বলছেন হাম নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। দেশে রোগটি প্রতিরোধে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে আর 20 এপ্রিল থেকে দেশ জুড়ে টিকাদান শুরু হবে। সংসদে এই দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনে হাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি রুমিন ফারহানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। বলেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি, বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, অ্যান্ড সো উই আর এক্সপিডাইটিং দ্য মানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম অল ওভার দ্য কান্ট্রি ফ্রম 20th of this month। আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। রাতে বাংলাদেশের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকবে। সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 11তম বৈঠক শেষে গণমাধ্যমকে সব কথা জানান তিনি। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে বিরোধী দলের যতই আপত্তি থাক একসময় সবাই ঐক্যমত্যে পৌঁছাবে বলে মত তার। যারা বাংলাদেশে গণহারে হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের বিষয়ে যে আমরা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে পেরেছি, এটা বাংলাদেশের জন্য একটা অর্জন বলে আমরা মনে করি। আমরা যত কথাই বলি না কেন, সর্বশেষ যা করতে হবে তাহলে সংবিধান সংশোধন, তার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল। এরই মধ্যে এই আসনের ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।
নির্বাচন ঘিরে নানা অভিযোগের কথা বলেন শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বলেন, নির্বাচনে প্রশাসন বিএনপিকে জয়ী করতে ইঞ্জিনিয়ারিং করছে। 2 উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমলে নিচ্ছে না প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর বিন্যাস তারা সাজিয়েছে নিজেদের মতো। অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টকে ভয় ভীতি দেখানো হচ্ছে। অন্যদিকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, জামায়াত প্রার্থীরা উচ্ছৃঙ্খল আচরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনও কাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে প্রার্থী মোট 3 জন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী 21 এপ্রিল ইসি ভবনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর 22 ও 23 এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে 26 এপ্রিল পর্যন্ত। পরের 2 দিন হচ্ছে আপিল নিষ্পত্তি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। আর পরদিন 30 এপ্রিল হচ্ছে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। 3 মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে উত্থাপিত হয়ে আলোচনার জন্য রয়েছে। গত বছরের 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত মঙ্গলবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়, যেখানে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় সরকারকে নির্দেশনা দেওয়া হয়। একই সাথে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের হাতে। যদিও পূর্ণাঙ্গ রায়ের আগেই অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে কার্যক্রমও শুরু করেছিল, তবে সম্প্রতি জাতীয় সংসদে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল উত্থাপন হয়, যা আলোচনার জন্য অপেক্ষমান রয়েছে। অধ্যাদেশটা যদি আইনে রূপান্তরিত না হয় তাহলে একটা শূন্যতা তৈরি হবে, কারণ হঠাৎ করেই আইনি ভিত্তিটা চলে যাবে যে সচিবালয় এখন কাজ করছে। একটা নতুন আইন প্রণয়ন করে যে যদিও অধ্যাদেশটা ল্যাপস করেছে, এই সচিবালয় যেটা কাজ করছিল এটা কাজ করতে থাকবে যেমনভাবে কাজ করছিল, এবং পরবর্তীতে নতুন আইন প্রণয়ন করবেন অথবা নতুন যে কোনো ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি করবে। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সরকার রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান হচ্ছে, যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আইনের ব্যাখ্যা সম্পর্কিত, সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। যে ভবিষ্যতে এই মামলা যখন শুনানি হবে আমরা খুবই প্রত্যাশা করব যে কোনোভাবেই যেন এমন কোনো প্রশ্ন কখনো তৈরি না হয় যে সুপ্রিম কোর্ট তার নিজস্ব ব্যাপারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেউ সেটাকে প্রশ্ন তুলেন। তবে এখন সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে সর্বোচ্চ আদালত আর সংসদ থেকে কি সিদ্ধান্ত আসে সেটি দেখার বিষয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের শেষে 4% নিচে নেমে যাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি। বছর জুড়ে এই স্বল্প আয়ের মানুষকে চাপে ফেলেছে মূল্যস্ফীতি। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছে 14 লাখ মানুষ। সার্বিক দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে 21.4%। বিশ্বব্যাংকের রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আরও ঝুঁকিতে পড়বে আর্থিক স্থিতিশীলতা। মূল্যস্ফীতির চাপ অসহনীয়, দীর্ঘদিন ধরেই আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ সার্বিক অবস্থাকে করেছে আরও নাজুক। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্ট প্রকাশ করে অর্থনীতির ঝুঁকির দিকগুলো তুলে ধরে বিশ্বব্যাংক। মূলত 5টি চ্যালেঞ্জ সামনে এনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতিতে দরিদ্র হচ্ছে মানুষ, রাজস্ব আয়ের ছন্দপতন, আর্থিক খাতের দুর্বলতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটকে জটিল করেছে। বিনিয়োগ কর্মসংস্থানের অভাবে গেল 21 বছরে সর্বনিম্ন পৌঁছেছে বেসরকারি খাতের বিনিয়োগ। সবশেষ 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছে 14 লাখ মানুষ। দারিদ্র্যের হার 18.7 থেকে এখন বেড়ে হয়েছে 21.4%। বিশ্বব্যাংক বলছে, এবছর 17 লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হবার কথা থাকলেও যুদ্ধের কারণে বের হতে পারবে না 12 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করছে।
যুদ্ধের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সীমিত সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দুর্বলতারই ইঙ্গিত দেয়। ইনফ্লেশন, মূল্যস্ফীতি সহনীয় হচ্ছে না, কর্মসংস্থানেও তেমন সুখবর নেই। রাজস্ব আহরণ, আর্থিক খাত এবং ব্যবসায়িক পরিবেশে কাঠামোগত সংস্কার ছাড়া প্রবৃদ্ধি অর্জন কঠিন। প্রশ্নোত্তর পর্বে আলোচনায় আসে বাংলাদেশের জ্বালানি সংকট এবং ব্যয় উস্কে যাবার দিক। বিশ্বব্যাংক মনে করে কর জিডিপির অনুপাত 15 বছরের মধ্যে প্রথমবার 7% নিচে নেমে এসেছে। রপ্তানি আয়ের নিম্নমুখী প্রবণতাও দুশ্চিন্তার কারণ। খেলাপি ঋণের কারণে দুর্বল হচ্ছে ব্যাংক খাত। সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরে আসতে এবং আরও বেশি বেতনের কর্মসংস্থান সৃষ্টির জন্য সাহসী সংস্কার অপরিহার্য। এজন্য টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার শক্তিশালী পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। উৎপাদন বৃদ্ধি এবং দ্রুত সম্প্রসারিত কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নতি করার বিকল্প নেই। অনিশ্চয়তা দূর এবং প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে কেবল বাংলাদেশ নয়, এ সময় পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোয় 6.5% নিচে নেমে আসবে প্রবৃদ্ধি। Growth in this fiscal year to be 3.9%. রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করল তামিম ইকবালের অ্যাডহক কমিটি। ক্রিকেট অপারেশনস চালাবে অফিসিয়ালসরা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। এদিকে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়াও সভায় বেতন বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের। বুধবার সন্ধ্যা 6টায় শুরু হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির দ্বিতীয় বোর্ড সভা। এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে জানাই ছিল। সভার মূল এজেন্ডার একটি ছিল স্ট্যান্ডিং কমিটি গঠন। সভাপতি তামিম ইকবাল নিয়েছেন ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের দায়িত্ব। ফাহিম সিনহা পেয়েছেন গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল। এছাড়াও রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস, তানজিল চৌধুরী এজ গ্রুপ, সালমান ইস্পাহানি মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন, রাস্তা ইমাম উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন্টস কমিটি, মিশফাকুল হুদা ফিন্যান্স এবং ওয়েলফেয়ার্স, সাইদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটিস ও টেন্ডার অ্যান্ড পারচেস, মিনহাজুল আবেদিন নান্নুর টুর্নামেন্ট কমিটি, মির্জা ইয়াসির লজিস্টিক্স আর আতার আলী খান পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। তবে ক্রিকেট অপারেশনস নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি। ক্রিকেট অপারেশনস যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। বুধবারের সভাতে আলোচনা হয়েছে ঘরোয়া ক্রিকেটের শুরুর বিষয় নিয়েও। দ্রুতই প্রিমিয়ার লিগ চালু করতে ক্লাবগুলোর সাথে বসবে বিসিবি। একসাথে একাধিক টুর্নামেন্ট করতে হলে প্রয়োজনে মাঠ ভাড়া নেবে বোর্ড। এছাড়াও সভাতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নারী ও পুরুষ দুই বিভাগের ক্রিকেটাররাই পাচ্ছেন ইনক্রিমেন্ট। আমাদের যে ওমেন ক্রিকেটাররা আছেন, যারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলেন, ডোমেস্টিক ম্যাচের আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা এক সময় 1000 টাকা ছিল। তারপরে এটাকে করে একটা প্রপোজড 5000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। সে এখন থেকে তারা T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। 17 এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনাও সাজানো হয়েছে ভিন্নভাবে। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এবার সিরিজের সবগুলো ম্যাচে আয়োজন করা হবে দিনের আলোতে। আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে। T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করছি আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।